স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের লেকচারে। লাস্ট ক্লাস আমরা আলোচনা করেছিলাম জারণ সংখ্যা কি এবং এর জন্য আমরা দুইটা ডেফিনেশন দেখেছিলাম। তো আজকে আমরা শুরু করব রুলস টু ডিটারমাইন অক্সিডেশন নাম্বার, দ্যাট মিন্স জারণ সংখ্যা নির্ণয় করার জন্য কিছু রুলস। তো চলো সরাসরি আমরা রুলস নিয়ে আলোচনা করি। তো আমাদের প্রথম রুলস হচ্ছে রুল 1, কোন মুক্ত মৌলের জারণ মান শূন্য। তো এখানে মুক্ত মৌল বলতে পারো বা আরো একটা নাম বলতে পারো এখানে যে মৌলিক অবস্থায় কোন পরমাণুর জারণ মান কেমন হবে? শূন্য। তো কথা হচ্ছে এই মুক্ত মৌল বলতে আমরা কি বুঝবো? মুক্ত মৌল বলতে আমরা বুঝবো কোন একটা পরমাণু প্রকৃতিতে যে অবস্থায় পাওয়া যায়। যেমন আমি কি বোঝাচ্ছি, আমি একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। ধরো তুমি হাইড্রোজেনের কথা চিন্তা করো। তো এখানে হচ্ছে হাইড্রোজেন পরমাণু। তো প্রকৃতিতে পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই। দ্যাট মিন্স তুমি হাইড্রোজেনকে পরমাণু আকারে প্রকৃতিতে পাবা না। তুমি কি আকারে পাবা? তুমি পাবা H2 আকারে। তাহলে এইটাকে আমরা কি বলতেছি? তার মুক্ত মৌল বা মুক্ত অবস্থা। তাহলে আমি কি বলবো? মুক্ত মৌলের জন্য জারণ মান কেমন হবে? শূন্য। তারপর নাইট্রোজেনের কথা চিন্তা করো। নাইট্রোজেনকে প্রকৃতিতে N2 আকারে পাওয়া যায়, কারণ পরমাণুর অস্তিত্ব কিন্তু বা স্বাধীন অস্তিত্ব প্রকৃতিতে নেই। তাহলে আমি কি বলবো? নাইট্রোজেনকে আমরা N2 আকারে পাই, অক্সিজেনকে কি আকারে পাই? O2 অথবা O3। তাহলে এদের প্রত্যেকটার জন্য জারণ মান কেমন হবে? শূন্য। তারপর সোডিয়ামের কথা চিন্তা করো। সোডিয়ামকে আমরা পাই Na সলিড, সোডিয়াম সলিড আকারে। মার্গারির কথা চিন্তা করো, Hg লিকুইড। তাহলে এই প্রত্যেকটা মৌলের আমি কি বলবো? জারণ মান হচ্ছে শূন্য। তাহলে তুমি মনে রাখবা যে কোন একটা পরমাণু দিয়ে যদি অণু গঠন করে, দ্যাট মিন্স একটা পরমাণু ছাড়া যদি অন্য কোনো পরমাণু না থাকে, এই জন্যই বলছি মৌলিক অবস্থা। আমরা মৌলিক অবস্থা মানে কি বুঝবো? যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। ওই মৌলিক অবস্থায় যদি থাকে তবে তাদের জারণ মান কেমন হবে? শূন্য। ওটাকে আমরা এখানে কি ইউজ করব? মুক্ত মৌল হিসেবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম সোডিয়াম। তো শুধু সোডিয়াম যদি লিখি তবে তার জারণ মান হচ্ছে শূন্য। কেন? কারণ সোডিয়াম কারোর সাথে যুক্ত অবস্থায় নাই। দ্যাট মিন্স এখানে সোডিয়াম হচ্ছে আইসোলেটেড অবস্থায় বা বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই জন্য সোডিয়ামের জারণ মান কত বলবো আমরা? 0। কিন্তু যদি থাকে সোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে কি সোডিয়াম আইসোলেটেড বা বিচ্ছিন্ন? না, সোডিয়াম কার সাথে যুক্ত? ক্লোরিনের সাথে যুক্ত। তাহলে এই অংশে আমি সোডিয়ামের জারণ মান শূন্য বলবো না। তাহলে এক কথায় বোঝাচ্ছি, কোন একটা পরমাণু যদি প্রকৃতিতে ফ্রি অবস্থায় থাকে, নিজে এক অবস্থায় আছে, যেমন সোডিয়াম বা ক্লোরিনের কথা চিন্তা করো, Cl2, ক্লোরিন ছাড়া অন্য কেউ আছে? তুমি যদি এখানে ভাঙো দুটো কি পাবা? ক্লোরিন। তাহলে এদের জারণ মান কত হবে? শূন্য। তাহলে বলো তো, যদি বলি P4, P4 এর জারণ মান কত হবে? অবশ্যই শূন্য। কারণ কি? এখানে ফসফরাস ছাড়া অন্য কেউ নেই। তাহলে এক কথা মনে রাখবো, কোন মুক্ত মৌলের জারণ মান কেমন হবে? শূন্য। আর মুক্ত মৌল বলতে আমরা কি বুঝবো? কোন একটা পরমাণু প্রকৃতিতে যে অবস্থায় পাওয়া যায় তাকে আমি কি বলবো? তার মুক্ত অবস্থা বা মুক্ত মৌল। তো এটা ছিল আমাদের জন্য রুল 1। তো এখন আমরা দেখবো রুল 2। আশা করি এতটুকু লিখে ফেলছো। আমরা হচ্ছে রুল 2 নিয়ে আলোচনা করি। রুল 2 হচ্ছে কোন যৌগের মোট জারণ মান শূন্য। তাহলে কোন একটা যৌগ যদি দেয়া থাকে তবে তার মোট জারণ মান কেমন হবে? শূন্য। যেমন এক্সাম্পল দিই আমরা, এক্সাম্পল আকারে নিলাম সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডের কথা যদি চিন্তা করো বা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা যদি চিন্তা করো, দেখো সোডিয়ামের জারণ সংখ্যা কত? এখানে +1। কারণ ডেফিনেশন 1 এ আমরা কি পড়লাম? যে কোন একটা যৌগ যদি দেয়া থাকে তবে এদের ক্ষেত্রে যে মৌলগুলো উপস্থিত তাদের চার্জ সংখ্যা হচ্ছে কি তার জারণ সংখ্যা। তাহলে এই অংশে সোডিয়ামের চার্জ কত? +1 আর ক্লোরিন কত? -1। তাহলে আমি যদি বলি এইখানে সোডিয়াম ক্লোরাইডের টোটাল জারণ সংখ্যা কত? আনসার কত হবে? 0। কারণ সোডিয়াম কত? +1, ক্লোরিন হচ্ছে -1। তাহলে টোটাল জারণ মান হচ্ছে কত? 0। আবার এই অংশে আসো, ম্যাগনেসিয়ামের জারণ মান কত? +2, ক্লোরিনের জন্য কত? -1। তো একটা ক্লোরিনের জন্য -1, দুটার জন্য কত হবে? -2। তাহলে বলতে পারি ইনটু 2, দ্যাট মিন্স -2। তাহলে মোট জারণ মান কত আসতেছে? 0। তাহলে এই কথাই বলছি, কোন যৌগের মোট জারণ মান কেমন হবে? শূন্য। এবং অবশ্যই তুমি খেয়াল রাখবা এই যৌগটা চার্জ নিরপেক্ষ হওয়া লাগবে। দ্যাট মিন্স এই যৌগের মাথায় কোনো চার্জ থাকা যাবে না। যেমন আমি যদি বলি এরকম পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, তাহলে বলতো এই যৌগের মাথায় কোনো চার্জ আছে? না। তাহলে আমি বলতে পারি এখানে প্রত্যেকটা মৌলের যদি তুমি আলাদা করে জারণ সংখ্যা বের করো তবে যোগ করলে কত পাবা? শূন্য। কিন্তু যদি এমন থাকে
MnO4 মাইনাস। তাহলে এই যৌগের ক্ষেত্রে আমি কি বলবো, একটা চার্জ আছে, তো যদি চার্জ থাকে তবে জারণ মান শূন্য হবে না, কত হবে, ওই চার্জ সংখ্যার সমান হবে। তাহলে আমি যদি MnO4 এর জারণ মান বের করি সেটা কার সমান হবে, -1 এর সমান। তাই কাজ করো, রুল দুটো কপি করো, তারপর আমরা রুল 3 নিয়ে আলোচনা করতেছি। তো আশা করি কপি করে শেষ। আমরা এখন হচ্ছে রুল 3 দেখব। তো রুল 3 হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলসমূহের জারণ মান যথাক্রমে +1, +2। ওকে, তাহলে আমরা কি বলবো যে পর্যায় সারণীতে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যত মৌল আছে, গ্রুপ 1 এর জন্য জারণ মান কত হবে, +1, আর গ্রুপ 2 এর জন্য কত হবে, +2। তো আমরা এক কাজ করি, গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলো একটু লিখে দিই। তো এখানে হচ্ছে গ্রুপ 1 আর এদিকে আমি লিখবো গ্রুপ 2। তো গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, আর গ্রুপ 2 তে যদি যাই, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ওকে, তো গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলো আমরা মনে রাখতাম একটা ছন্দ দিয়ে। আমি যখন ক্লাস 9 এ পড়তাম, আমার ম্যাম একটা হচ্ছে ছন্দ বলছিল, সেটা এরকম ছিল, হালি নাকে রুবি, কেউ কেউ বলে ছেঁচে ফেলেছে, আরেকজন বলে কি ছুঁয়ে ফেলেছে। তো আমরা ছেঁচবো না, আমরা কি বলবো, হালি নাকে রুবি ছুঁয়ে ফেলেছে। আর গ্রুপ 2 এর মৌলের কথা যদি চিন্তা করি, এভাবে মনে রাখবো, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে অথবা সাজিয়ে বাটিতে রাখো। ওকে, তো গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে এদেরকে যদি তুমি পাও কোন একটা যৌগের মাঝখানে, তবে তুমি কি বলবা, এদের জারণ মান কত, শূন্য। যেমন আমি যদি বলি এরকম পটাশিয়াম, KMnO4। তো এখানে এই যৌগে পটাশিয়াম আছে, আর পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল, দেখো গ্রুপ 1 এর মৌল, তাহলে বলবো পটাশিয়ামের জারণ মান কত, +1। ওকে, আর বেরিলিয়ামের কথা যদি বলো, বা ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, গ্রুপ 2 এর যত মৌল আছে, গ্রুপ 2 এর মৌলের কথা যদি চিন্তা করো, এদের জারণ মান কত হবে, +2। ওকে, তাহলে ছিল আমাদের জন্য রুল 3। এবার আমরা দেখো রুল 4। তো রুল 4 হচ্ছে আয়নিক যৌগের জারণ মান এর নিজ নিজ চার্জ সংখ্যার সমান। ওকে, তো আয়নিক যৌগের ক্ষেত্রে কি হবে, জারণ মান হবে এই মৌলগুলোর চার্জ সংখ্যার সমান। তো আমি কাজ করি, এখানে কয়েকটা এক্সাম্পল দেখাই। ধরো আমরা যদি আলোচনা করি AlCl3। তো AlCl3 এর যদি কথা চিন্তা করো, এখানে অ্যালুমিনিয়ামের চার্জ কত, তো অলরেডি তো আমরা শিখে ফেলছি, মনে আছে, প্রথমে যে থাকবে সে হচ্ছে ক্যাটায়ন, পরে যে থাকবে সে কি, অ্যানায়ন। তো আমি এদিকে বিভাজন করব কিভাবে, অ্যালুমিনিয়ামের মাথায় কি যাবে, প্লাস চার্জ, কয়টা, তার যোজনী যত, এখানে যোজনী কত, 3, তাহলে এই অংশে কি লিখবো আমি, Al3+। ক্লোরিনের যোজনী কত, এখানে 1, তাহলে মাইনাস কত হবে, একটা, তাহলে Cl-। তারপর পরমাণু সংখ্যা সমতা করো, অ্যালুমিনিয়াম হচ্ছে একটা, ক্লোরিন কয়টা, 3টা, তাহলে এখানে 3 দিয়ে দিলাম। তাহলে এই অংশে দেখো অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত হবে, +3, আর ক্লোরিনের কত হবে, -1। বা এরকম যদি দিয়ে দেয় Al2O3, তো তুমি কি করবে, এদেরকে বিভাজন করবা। তাহলে বলো, প্রথমে যে থাকবে সে কি, ক্যাটায়ন, পরে যে থাকবে সে হচ্ছে অ্যানায়ন। তাহলে অ্যালুমিনিয়ামের মাথায় কি যাবে, প্লাস চার্জ, কয়টা যাবে, তার যোজনী যত, তাহলে আমি লিখতে পারি এখানে হবে Al3+। অক্সিজেনের যোজনী কত, 2, এবং যাবে কি, মাইনাস, তাহলে আমি কি লিখতে পারি O2-। এবারে কাজ করি, পরমাণু সংখ্যা সমতা করি, অ্যালুমিনিয়াম কয়টা, 2টা, তাহলে অংশ কত দিয়ে দেবো, 2, অক্সিজেন কয়টা, 3টা, তাহলে এখানে কি দিয়ে দিব, 3। দ্যাট মিন্স আয়নিক যৌগের ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে এদেরকে আয়ন আকারে ব্রেক করা, দেন এদের মাথায় যে চার্জ সংখ্যা সেটা হচ্ছে কি তার জারণ সংখ্যা। যেমন এই অংশে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত, +3, অক্সিজেনের কত, -2। তো রুল দুটো হচ্ছে কপি করো, তারপর আমরা রুল 5 এবং 6 দেখব। তো আশা করি কপি করা শেষ। এখন আমরা দেখব রুল 5। তো এখন আমরা দেখব রুল 5। তো রুল 5 হচ্ছে সমযোজী যৌগ নিয়ে
সমযোজী যৌগের ক্ষেত্রে, সমযোজী যৌগের ক্ষেত্রে যে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সেই মৌলের জারণ মান ঋণাত্মক এবং অপর মৌলের জারণ মান ধনাত্মক। ওকে, তো সমযোজী যৌগের ক্ষেত্রে কি হবে, যে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সেই মৌলের জারণ মান কেমন হবে, ঋণাত্মক। আর যে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কম, দ্যাট মিন্স অপর যে মৌল থাকবে তার জারণ মান কেমন হবে, ধনাত্মক। তো তড়িৎ ঋণাত্মকতা বলতে আমরা কি বুঝবো, আমরা এগুলো অলরেডি পড়ে ফেলছি আমাদের চ্যাপ্টার 3 তে ফার্স্ট পেপারে। তো তোমরা চাইলে ওইখান থেকে একটু দেখে নিতে পারো, বাট তারপর আমি একটু জাস্ট হালকার উপর ঝাপসা বোঝাবো যে তড়িৎ ঋণাত্মকতা বলতে আমরা কি বুঝবো। তো তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন যুগলকে নিজের দিকে টানার যে ক্ষমতা। তো তোমরা এক কাজ করবা, তড়িৎ ঋণাত্মকতার কিছু মান একটু মুখস্থ রাখবা। তো আমরা হচ্ছে এই অংশে স্ক্রিনে হচ্ছে কিছু তড়িৎ ঋণাত্মকতার লিস্ট দিয়ে দেবো, ওই মানগুলো একটু মুখস্থ করে দিবা। ওকে, তো আমি একটু আলোচনা করে একটা এক্সাম্পল নিয়ে, ধর আমরা নিলাম HCl। তো HCl হচ্ছে একটা সমযোজী যৌগ। তো সমযোজী যৌগ কিভাবে তৈরি করে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে আমি এইভাবে বলতে পারি যে হাইড্রোজেন কি করবে, একটা ইলেকট্রন শেয়ার করবে, আর ক্লোরিন কি করবে, এখানে একটা ইলেকট্রন শেয়ার করবে, করে তারা কি করবে, স্টেবল হবে। তো আমি বলবো যে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করতেছে, ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করতেছে, তার মানে এখানে টোটাল ইলেকট্রন কয়টা, দুইটা। আর দুইটা ইলেকট্রন থাকলে বন্ধন কয়টা হয়, একটা। দ্যাট মিন্স আমি বলতে পারি এখানে হাইড্রোজেন আর ক্লোরিনের মাঝখানে কি থাকবে, একটা বন্ড। কিন্তু কোশ্চেন হচ্ছে এই যে আমাদের যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন কোথায় থাকবে, মানে বন্ধনের মাঝ বরাবর থাকবে নাকি ডান দিকে থাকবে নাকি বাঁ দিকে থাকবে। তো ওইটা নির্ভর করতেছে তড়িৎ ঋণাত্মকতার মানের উপর। তো অলরেডি তোমরা তড়িৎ ঋণাত্মকতার মান দেখে ফেলছো। তো ওইখান থেকে যদি একটু খেয়াল করো, তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেনের জন্য হচ্ছে 2.1 আর ক্লোরিনের জন্য হচ্ছে 3.0। তাহলে আমি বলবো হাইড্রোজেন এবং ক্লোরিনের জন্য ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তার মানে এই যে ইলেকট্রন দুইটা, এই ইলেকট্রন দুইটা ক্লোরিন কি করবে, বেশি করে টানবে নিজের দিকে। আর নিজের দিকে যদি বেশি করে টানে তাহলে ক্লোরিনের চারপাশে ইলেকট্রনের ঘনত্ব আগের থেকে বেড়ে যাবে। আর ইলেকট্রনের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে আমি কি বলবো, এই ক্লোরিনের মাথায় আংশিক ঋণাত্মক একটা চার্জ তৈরি হবে। কি হবে, আংশিক ঋণাত্মক একটা চার্জ তৈরি হবে। আর হাইড্রোজেন তার একটা ইলেকট্রন কি করতেছে, আংশিক দিয়ে দিতেছে, এই জন্য বলবো কি হাইড্রোজেনের মাথায় একটা আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। তাহলে এই ডেল্টা দ্বারা আমরা কি বুঝবো, আংশিক। তাহলে কখনো যদি দেখো ডেল্টা প্লাস বা ডেল্টা মাইনাস, এর অর্থ কি আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক, মানে কমপ্লিটলি দিয়ে দেয়। কিন্তু আমরা জানি জারণ সংখ্যা মনে হচ্ছে কোন একটা মৌলের মাথায় যে চার্জ সংখ্যা, ওটা হচ্ছে জারণ সংখ্যা। তো এখানে ক্লোরিনের মাথায় চার্জ কত, আংশিক নেগেটিভ। কিন্তু মনে রাখবা যে যখন আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব, ওই ক্ষেত্রে আংশিক বলতে কোনো কথা নেই। আমরা ধরে নিব যে হাইড্রোজেন সম্পূর্ণরূপে হচ্ছে ইলেকট্রন দিয়ে দিছে আর ক্লোরিন সম্পূর্ণরূপে ইলেকট্রনটা নিয়ে নিছে। দ্যাট মিন্স আমি বলবো এখানে Cl এর মধ্যে ডেল্টা মাইনাস আমরা লিখবো না জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে, আমরা কি লিখবো, Cl মাইনাস, মানে কমপ্লিটলি নিয়ে নিছে। আর হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস লিখবো না, কি লিখবো, H প্লাস। তো এই যে চার্জগুলো লিখলাম সমযোজী যৌগের ক্ষেত্রে যে চার্জ, এই চার্জগুলোকে বলা হয় ভার্চুয়াল চার্জ। তার মানে আসলেই কিন্তু এখানে কমপ্লিটলি দিয়ে দেয় নাই, আমরা ধরে নিতেছি আমাদের আলোচনার সুবিধার্থে যে কমপ্লিটলি দিয়ে দিছে। কারণ তুমি যদি চার্জ সংখ্যা জানো এর মানে তুমি জারণ সংখ্যাও জানো। এজন্য আমরা কি বলবো যে এই চার্জগুলো হচ্ছে কি ভার্চুয়াল চার্জ। কিন্তু যদি সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করো, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কিন্তু সোডিয়াম কি করে, কমপ্লিটলি একটা ইলেকট্রন দিয়ে দেয়, আর ক্লোরিন কি করে, কমপ্লিটলি একটা ইলেকট্রন নিয়ে নেয়। তাহলে এইখানে ট্রান্সফারটা ঘটে কি কমপ্লিট ইলেকট্রনের, মানে একদম পুরোপুরি দিয়ে দেয়। এই জন্য এদের মধ্যে যে চার্জ থাকে তাদেরকে বলা হয় রিয়েল চার্জ। আর সমযোজী বন্ধনের মধ্যে যে চার্জগুলো থাকে তাদেরকে আমরা কি বলবো, ভার্চুয়াল চার্জ। বাট আমাদের আলোচনার ক্ষেত্রে আমরা কি করব, সবগুলোকে কি ধরে দেব যে সবগুলো চার্জ হচ্ছে রিয়েল চার্জ। তাহলে একটু দেখো আমাদের ডেফিনিশন আসি। সমযোজী যৌগের ক্ষেত্রে যেমন দেখো HCl হচ্ছে সমযোজী যৌগ, যে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তাহলে এখানে কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, ক্লোরিনের, সেই মৌলের জারণ মান কেমন হবে, ঋণাত্মক। তাহলে দেখো যে ক্লোরিনের জারণ মান কেমন হয়ে গেল, ঋণাত্মক। এবং অপর মৌলকে হাইড্রোজেন জারণ মান কেমন হবে, ধনাত্মক। তাহলে দেখো হাইড্রোজেনের জারণ মান কেমন, ধনাত্মক। ওকে,
তারপরে কথা হচ্ছে যে এইখানে মাইনাস কয়টা হবে আর প্লাস কয়টা হবে ওইটা আমরা কিভাবে বুঝবো, কোনো একটা যৌগ দেখে। তো ওইটা বোঝার জন্য একটা ট্রিক্স তুমি মনে রাখবে এইভাবে। ধরো এ আর বি মিলে হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করতেছে, এ আর বি, আর এদের মাঝখানে বন্ধন হচ্ছে একটা। আর আমি বলে দিলাম বি এর তড়িৎ ঋণাত্মকতার মান কি বেশি, এটা আমি বলে দিলাম। তাহলে আমি জানি যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার মাথায় কি হবে, নেগেটিভ চার্জ। তো কয়টা নেগেটিভ হবে ওইটা ডিপেন্ড করতেছে বন্ধনের উপর। এখানে বন্ধন যদি হয় একটা তাহলে মাইনাস কয়টা হবে, একটা। আর বন্ধন যদি হয় দুইটা তাহলে মাইনাস কয়টা হবে, দুইটা। তাহলে আমি এখানে যদি বিভাজন করি তাহলে এর মাথায় একটা প্লাস পাবো আর বি এর মাথায় কি পাবো, একটা মাইনাস। চলো আরেকটা এক্সাম্পল নিই। ধরো এ ডাবল বন্ড বি এবং ধরলাম বি এর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তাহলে বলতো বি এর মাথায় কয়টা মাইনাস হবে, ভেরি গুড, কয়টা হবে, দুইটা। তাহলে বি টু মাইনাস আর এর মাথায় প্লাস কয়টা হবে, দুইটা। আচ্ছা এবার যদি থাকে এ ট্রিপল বন্ড বি, আগের মতো বললাম বি এর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তাহলে আমি কি বলবো, বি এর মাথায় মাইনাস হবে কয়টা, তিনটা, এর মাথায় প্লাস হবে কয়টা, তিনটা। তো তোমরা মনে রাখবা যে সমযোজী যৌগ যদি থাকে তবে এই ক্ষেত্রে বন্ধন কয়টা তার উপর ডিপেন্ড করতেছে কয়টা প্লাস বা কয়টা মাইনাস হবে। এবং তোমরা সব থেকে বেশি যেটা কাজে পাবো আমাদের সামনে আসা লেকচারগুলোতে, সেটা হচ্ছে এই সমযোজী যৌগের যে রুলসটা, এটা খুব ভালো করে দেখবা। এবং যে তিনটা পার্ট আমি বললাম এখানে, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা ছাড়া তুমি জারণ সংখ্যা নির্ণয় করতে পারবে না। তাই কাজ করো, কপি করো, তারপর আমরা নেক্সট রুলটা নিয়ে আলোচনা করবো। আশা করি কপি করা শেষ। এরপর আমরা রুল 6 দেখব। তো আমাদের পরবর্তী রুলস হচ্ছে রুল 6 হাইড্রোজেনকে নিয়ে। ওকে, হাইড্রোজেনের জারণ মান সাধারণত প্লাস 1। তো হাইড্রোজেনের জারণ মান সাধারণত আমরা ধরবো কত, প্লাস 1। কিন্তু তারপরে কিছু ব্যতিক্রম দেখা যায়। কিন্তু ধাতব হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান -1। ওকে, আমরা মনে রাখবো কি হাইড্রোজেনের জারণ মান সাধারণত হচ্ছে +1, কিন্তু ব্যতিক্রম কখন, ধাতব হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1। তো প্রথমে আমরা একটা एग्जांपल দিই। ধরো HCl। তো एग्जांपल যদি আমরা HCl এর কথা চিন্তা করি, HCl, তো HCl এর কথা যদি চিন্তা করো, এখানে ক্লোরিনের জারণ মান কত, -1, আমরা একটু আগে দেখলাম। আর হাইড্রোজেনের জারণ মান কত, +1। তার মানে হাইড্রোজেনের জারণ মান সাধারণত হচ্ছে +1, ইন জেনারেল আমরা ইউজ করব। বাট প্রবলেম হচ্ছে যদি ধাতব হাইড্রাইড থাকে, এর অর্থ হচ্ছে হাইড্রোজেন যদি কোনো ধাতুর সাথে মিলে যৌগ তৈরি করে, যেমন তুমি চিন্তা করো সোডিয়াম হাইড্রেট। তো সোডিয়াম হাইড্রেটের কথা যদি চিন্তা করো, হাইড্রোজেন কি করছে, কোনো একটা ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ তৈরি করলো। তাহলে এই অংশে আমরা মনে রাখবো কি, ওই যে তড়িৎ ঋণাত্মকতার মান, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1 আর সোডিয়ামের হচ্ছে 0.9। তো তোমরা মনে রাখবা যে জারণ সংখ্যা নির্ণয় করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তুমি যদি এতটুকু পারো তবে কোনো প্রবলেম হবে না কোনো যৌগ নিয়ে। ওকে, তো আমি বলবো কি সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কত, 0.9, হাইড্রোজেনের কত, 2.1। মনে আছে, যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে নিজে কি হবে, নেগেটিভ। এবং কয়টা মাইনাস হবে ওটা ডিপেন্ড করতেছে বন্ধনের উপরে। তাহলে আমি বলতে পারি এখানে মাইনাস হবে একটা, আর সোডিয়ামের মাথায় কি হবে, প্লাস। ওকে, আবার চিন্তা করতে পারো ম্যাগনেসিয়াম হাইড্রেট, MgH2। তাহলে হাইড্রোজেন ধাতুর সাথে কি করছে, যৌগ তৈরি করছে মিলে। তাহলে আমি বলবো কি এই অংশে হাইড্রোজেনের জারণ মান কত হবে, -1, আর ম্যাগনেসিয়ামের জারণ মান কত হবে, +2। কেন, কারণ একটার জন্য হচ্ছে -1, কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা, দুইটা। তাহলে দুইটার জন্য কত বলবো, -2। তাহলে এখানে যদি -2 হয়, ম্যাগনেসিয়ামের মাথায় কত হওয়া লাগবে, +2। কারণ কি, কোন একটা যৌগের মোট জারণ মান কত হবে, 0। বা এইভাবে চিন্তা করতে পারো, ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2 এর মৌল, গ্রুপ 2 এর মৌলের জারণ সংখ্যা কত হবে, +2। তাহলে সিম্পলি তুমি মনে রাখবা যে হাইড্রোজেনের জারণ মান সাধারণত হচ্ছে +1, কিন্তু যদি কখনো দেখো হাইড্রোজেন কোনো ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ তৈরি করতেছে, ওই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান কেমন হবে, -1, আর অপর যে মৌল থাকবে তার জারণ মান কেমন হবে, +1 বা +2। হচ্ছে সাপেক্ষ কয়টা হাইড্রোজেন থাকে তার উপরে। তো এটা হচ্ছে আমাদের জন্য রুল 6। এরপর আমরা দেখব রুল 7। তো রুল 7টা হচ্ছে, আমরা এই অংশে লিখতেছি আমাদের পরবর্তী রুল 7। তো রুল 7 হচ্ছে
হ্যালোজেনের জারণ মান, বা হ্যালোজেন বলতে আমরা কি বুঝবো, গ্রুপ 17। গ্রুপ 17 এর জারণ মান সাধারণত -1, বাট এই ক্ষেত্রে হচ্ছে কিছু ব্যতিক্রম দেখা যায়। তো এটা কি, কিন্তু আন্তঃহ্যালোজেনের ক্ষেত্রে যে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সেই মৌলের জারণ মান ঋণাত্মক, এবং অপর মৌলের জারণ মান ধনাত্মক। ওকে, তো আমরা কি মনে রাখবো, গ্রুপ 17 এর জন্য সাধারণত জারণ মান কত হবে, -1, কিন্তু ব্যতিক্রম কখন, যখন কিনা আন্তঃহ্যালোজেন থাকবে। তো আন্তঃহ্যালোজেন এই কথার অর্থ কি, তো আন্তঃহ্যালোজেন হচ্ছে যদি শুধু হ্যালোজেন মিলে যৌগ তৈরি করে, তাদেরকে আমরা কি বলবো, আন্তঃহ্যালোজেন। তাহলে এদের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি, যে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সেই মৌলের জারণ মান কেমন হবে, ঋণাত্মক, এবং অপর মৌলের জারণ মান কেমন হবে, ধনাত্মক। তো একটা কথা একটু ভালো করে খেয়াল করো, যে আমরা যতগুলোই জারণ মান বের করতেছি সবগুলোর জন্য যেটা লাগতেছে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান। দ্যাট মিন্স তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে, যে কোনো যৌগের জন্য তুমি জারণ সংখ্যা বের করতে পারবা। তো আমরা কাজ করি, আন্তঃহ্যালোজেনের জন্য হচ্ছে জারণ মান কেমন হবে ওইটা নিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল দিই। তো আমরা এই অংশে আলোচনা করি। তো আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখি। ধরে এরকম যে IF3 বা IF7, এরকম IF7, তো এদের জন্য চাচ্ছি আমি কি করতে, জারণ মান বের করতে। তাহলে বলো, এখানে আয়োডিন এবং ফ্লোরিন দুজনে কি হ্যালোজেন, আর আন্তঃহ্যালোজেন মানে কি, শুধু হ্যালোজেন মিলে যৌগ তৈরি করবে। তো এদের ক্ষেত্রে আমরা কি বলছি, যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে হবে নেগেটিভ, আর যার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান কম সে কি হবে, পজিটিভ। তো তোমরা একটু মনে রাখবা যে যদি থাকে কোনো যৌগ ফ্লোরিন, তবে সে হচ্ছে বস, কারণ ফ্লোরিনের মান হচ্ছে সব থেকে বেশি। তারপরে চিন্তা করবো অক্সিজেন আছে কিনা, তারপর নাইট্রোজেন বা ক্লোরিন, এটা হচ্ছে আস্তে আস্তে দেখবা। আর তুমি মনে রাখবা যদি ফ্লোরিন থাকে তবে সে হচ্ছে নিজে বস, মানে তার থেকে পাওয়ারফুল তড়িৎ ঋণাত্মক সম্পূর্ণ মানার কারণে। তারপর কি আছে, অক্সিজেন। তো আমরা এই সিকোয়েন্সগুলো একটু মনে রাখবো, আর মানগুলো তো আমরা অলরেডি লিখে দিছি। তো এখানে একটু খেয়াল করো, আয়োডিনের সাথে ফ্লোরিন করে যুক্ত 3টা। তো আমি এবার দিচ্ছি যে এখানে একটা ফ্লোরিন, ইন জেনারেল একটা কাঠামো দিচ্ছি, এখানে একটা ফ্লোরিন। ওকে, তো বলো আয়োডিন আর ফ্লোরিন এর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? একটু আগে কি বললাম, ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের মাথায় কি হবে, -1, কারণ এখানে বন্ধন কয়টা, একটার জন্য কত হবে, -1। তো ফ্লোরিনের মাথায় যদি মাইনাস হয়, এর সাপেক্ষে আয়োডিনের মাথায় কত আসবে, +1। ওকে, এই বন্ধনের কথা চিন্তা করো, ফ্লোরিনের মাথায় কত আসবে, -1, এর সাপেক্ষে এখানে কত আসবে, +1। এখানে কত, -1, এর সাপেক্ষে কত আসবে, +1। তাহলে আমি বলবো এখানে ফ্লোরিনের জারণ মান কত, -1 একটার জন্য, আর আয়োডিনের জারণ মান কত, +3। তাহলে এখানে কত আসতেছে, +3। IF7 এর কথা চিন্তা করো, এখানে আয়োডিনের সাথে হচ্ছে 7টা ফ্লোরিন যুক্ত আছে। আমি ইন জেনারেল হচ্ছে স্ট্রাকচার রাখতেছি, এখানে হচ্ছে ফ্লোরিন। ওকে, 2 4 6 আরেকটা লাগবে। আচ্ছা, এখানে চিন্তা করো যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাহলে ফ্লোরিন কি হবে, -1। তাহলে এই ফ্লোরিনের সাপেক্ষে আয়োডিনের মাথায় কি আসবে, +1। একটা জিনিস খেয়াল করতেছো যে এখানে যতগুলো ফ্লোরিন আছে প্রত্যেকটার সাপেক্ষে আয়োডিনের মাথায় একটা করে প্লাস চার্জ আসবে। তাহলে ফ্লোরিন কয়টা আছে টোটাল, 7টা। তাহলে বলবো এখানে আয়োডিনের জারণ মান কত, +7, আর একটা ফ্লোরিনের জারণ মান কত, -1। তো এটাই বলতেছি, আন্তঃহ্যালোজেনের ক্ষেত্রে যে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সেই মৌলের জারণ মান হবে ঋণাত্মক, আর অপর মৌলের কি হবে, ধনাত্মক। এবং কয়টা প্লাস কয়টা মাইনাস ওটা ডিপেন্ড করতেছে কার উপরে, বন্ধনের উপরে। ওকে, তো আমরা এখানে একটা ছোট্ট নোট লিখে দিই, যেটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। নোটটা আমি এই অংশে লিখতেছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো যে ফ্লোরিনের থেকে পাওয়ারফুল কেউ আছে, নাই। তাহলে আমি এক কথায় বলতে পারি যে ফ্লোরিনের জারণ মান সব সময় অবশ্যই ঋণাত্মক হবে, যেহেতু সব থেকে পাওয়ারফুল, সব সময় কত হবে, -1। ফ্লোরিনের জারণ মান সবসময় কেমন হবে, -1। তাই কাজ করো, এতটুকু কপি করো, তারপর আমরা নেক্সট রুল নিয়ে আলোচনা করতেছি।
আশা করি কপি করে শেষ। আমরা হচ্ছে পরের রুলসে যাচ্ছি। তো আমরা এখন হচ্ছে রুল 8 নিয়ে আলোচনা করব। রুল 8, তো রুল 8 হচ্ছে অক্সিজেনকে নিয়ে। অক্সিজেনের জারণ মান সাধারণত -2। তাহলে সাধারণত অক্সিজেনের জারণ মান কত হবে? -2। যেমন তুমি যে কোনো একটা যৌগ নাও, ধরো H2O, পানি। তো H2O তে অক্সিজেনের জারণ মান কত, এটা বের করবো কিভাবে? তোমার হাইড্রোজেনের জারণ সংখ্যা জানা লাগবে, এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। কেন? কারণ গ্রুপ 1 এর মৌল। তাহলে আমি এটাকে ধরতেছি +1 ইনটু হাইড্রোজেন কয়টা? 2টা। আর অক্সিজেনকে আমি চিন্তা করতেছি x, তাহলে কি লিখতে পারি? +x, কারণ অক্সিজেন বের করব, সমান কত? 0। তাহলে এই অংশ থেকে x এর মান কত আসতেছে? -2। তাহলে ইন জেনারেল অক্সিজেনের জারণ মান কত হবে? -2। তারপর কিছু ব্যতিক্রম থাকে। ব্যতিক্রমগুলো কি কি? তো আমরা ব্যতিক্রমগুলো একটু মনে রাখবো, কারণ ব্যতিক্রমগুলো যদি পাই ওই ক্ষেত্রে হচ্ছে জারণ মানগুলো চেঞ্জ করে লিখবো। তো প্রথম ব্যতিক্রম হচ্ছে পারঅক্সাইড, এবং এটা সবথেকে ইম্পর্টেন্ট, যে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান -1। পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হবে? -1। তো কথা হচ্ছে তুমি পারঅক্সাইড চিনবা কিভাবে? তো পারঅক্সাইড চিনবা এইভাবে, অক্সিজেন সিঙ্গেল বন্ড যদি থাকে ওটাকে আমরা কি বলবো? পারঅক্সাইড। আর এই বন্ডকে বলা হয় পারঅক্সাইড লিংকেজ। কি বলা হয়? অক্সিজেনের মধ্যে যে সিঙ্গেল বন্ড ওটাকে কি বলা হয়? পারঅক্সাইড লিংকেজ। তো তুমি মনে রাখবা, কোন একটা যৌগের স্ট্রাকচার রাখবা, আঁকার পর যদি দেখো অক্সিজেন সিঙ্গেল বন্ড আছে, তার মানে ওটা কি? পারঅক্সাইড। আর পারঅক্সাইড যদি হয়, অক্সিজেনের জারণ মান কত হবে? -1। যেমন আমি একটা एग्जांपल নেই, ধরো আমি एग्जांपल আকারে দিলাম হাইড্রোজেন পারঅক্সাইড, এবং এইটা আমাদের সবথেকে বেশি কাজে লাগবে, হাইড্রোজেন পারঅক্সাইড। তো তুমি যদি এটাকে লিখো, এভাবে লিখতে পারো, হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন। তাহলে একটু খেয়াল করতেছো, এখানে কিন্তু অক্সিজেন সিঙ্গেল বন্ড। তাহলে আমি বলতে পারি এই অংশে কি আছে আমাদের? পারঅক্সাইড লিংকেজ। কি আছে? পারঅক্সাইড লিংকেজ। আর পারঅক্সাইড লিংকেজ যদি থাকে ওই ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত হবে? -1। কিভাবে? ওই যে আমরা তড়িৎ ঋণাত্মকতার মান পড়ছিলাম, মনে আছে? ওটা দিয়ে আমরা ক্যালকুলেট করি। হাইড্রোজেন এবং অক্সিজেন বন্ধনের মধ্যে অক্সিজেন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে আমি বলতে পারি অক্সিজেনের মাত্রায় কত হবে? -1। কেন? কারণ বন্ধন কয়টা? একটা। তাহলে হাইড্রোজেনের মাত্রায় কত হবে? +1। আচ্ছা, এখানে দুইটাই কি অক্সিজেন, তাহলে এই অংশগুলো চার্জ হবে না। এই অক্সিজেনের কথা চিন্তা করো, এখানে কত আসবে? -1। আর হাইড্রোজেন কত আসবে? +1। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, এই অংশে কত আসবে? -1। আর এই অংশে কত যাবে? +1। তাহলে আমি যদি বলি একটা অক্সিজেনের জারণ মান কত হবে? -1। এবার আমরা 2 নম্বর ব্যতিক্রম দেখি। তো 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1/2। তাহলে মনে রাখবো কি, যে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হবে? -1/2। যেমন দেখো আমি একটা एग्जांपल নিয়ে আলোচনা করি এই অংশে, যে KO2। তো এখানে বলছে অক্সিজেনের জারণ মানটা বের করতে। তো অক্সিজেনের জারণ মান বের করার জন্য পটাশিয়ামের জারণ মান জানা লাগবে। তাহলে গ্রুপ 1 এর মৌল যেহেতু পটাশিয়াম, জারণ মান কত হবে? +1। তাহলে এখানে লিখতে পারি +1 প্লাস অক্সিজেনটা বের করব, ধরতেছি x, কিন্তু কয়টা আছে এখানে? 2টা। তাহলে কি লিখবো? x * 2। আর ডান দিকে কত লিখবো? 0। কেন? কারণ এই যৌগের টোটাল চার্জ কত? 0। এইজন্য ডান দিকে কত লিখতেছি? 0। তাহলে এইখান থেকে যদি x এর মান বের করো, কত আসবে? -1/2। আর x এর মান -1/2 আসার অর্থ হচ্ছে কি, অক্সিজেনের জারণ মান কত? -1/2। আর -1/2 যদি হয় তবে এটা অবশ্যই কি হবে? সুপার অক্সাইড। তাহলে আমি এই যৌগের নাম কি বলবো? পটাশিয়াম সুপার অক্সাইড। ওকে। তো আরো একটা ব্যতিক্রম থাকে, ওটা একটু দেখে নাও, যদি আমাদের তেমন লাগে না। ধরো এরকম যে F2O এ অক্সিজেনের জারণ মান +2, দ্যাট মিন্স হচ্ছে পজিটিভ। মানে এখানে অক্সিজেনের জারণ মান কত হবে? পজিটিভ। তো তোমরা এইভাবে মনে রাখবা যে অক্সিজেন যদি ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে কোনো যৌগ তৈরি করে, তবে ওই ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কেমন হবে? ধনাত্মক। কেন? কারণ ফ্লোরিন কিন্তু অক্সিজেনের তুলনায় অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে ফ্লোরিন নিজে কিনে নেবে মাইনাস, আর অক্সিজেন কি হয়ে যাবে? প্লাস। যেমন এটা আমরা একটু চিন্তা করি,
ধরো আমরা এক্সাম্পলটা এখানে দেখতেছি যে ফ্লোরিন, অক্সিজেন, ফ্লোরিন, আমরা এটা হচ্ছে স্ট্রাকচার রাখলাম। তাহলে বলো ফ্লোরিন আর অক্সিজেনের মধ্যে কে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল? ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের মাথায় কত আসবে? -1। আর এই -1 এর সাপেক্ষে অক্সিজেনের মাথায় কত আসবে? +1। আচ্ছা, এই অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে এখানে কত আসবে? -1, এর সাপেক্ষে কত আসবে? +1। তাহলে এই অংশে অক্সিজেনের জারণ মান কত পাচ্ছ তুমি? +2। ওকে, তো আমাদের অক্সিজেনের রুলসটা হচ্ছে এতটুকুই। তো তোমরা সবথেকে বেশি যেখানে জোর দিবা সেটা হচ্ছে আমাদের প্রথম ব্যতিক্রমটা। সেটা কি? পারক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -1। আর পারক্সাইড চিনবা কিভাবে? অক্সিজেন অক্সিজেন কি থাকবে? সিঙ্গেল বন্ড। কারণ আমরা যত ব্যতিক্রমী জারণ মান দেখবো সবগুলা ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদের লাগবে কোনটা? এই পারক্সাইডের রুলসটা আমাদের কাজে লাগবে। তো এক কাজ করো, রুল 8টা হচ্ছে কপি করো, তারপর আমরা আমাদের লাস্ট রুল নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা, তো আমি যতগুলো রুলস লিখে দিচ্ছি তোমাদের প্রথম কাজ হচ্ছে এই রুলস গুলো হচ্ছে খাতায় নোট করে ফেলবা, কারণ আমাদের লেকচার গুলো হচ্ছে সিকোয়েন্স অনুসারে যাবে। প্রথমে আমরা আলোচনা করেছিলাম কি জারণ সংখ্যা কি, ওগুলা ডেফিনেশন আকারে লিখবা, দেন হচ্ছে রুলস গুলো একটু কপি করবা, নোট করে ফেলবা, যার ফলে তোমার কোনো ঝামেলা হবে না, বই নিয়ে হচ্ছে কোনো হেডেক করা লাগবে না যে আমার বই পড়া লাগবে বা লেকচার গুলো গুছাবো কিনা। আমি অলরেডি লেকচার গুলো গুছিয়ে দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে লেকচার গুলো ফলো করো এবং খাতায় নোট করে ফেলো। তো কপি করো, আমরা পরের রুলসটা নিয়ে আলোচনা করবো। তো এখন হচ্ছে আমরা আমাদের লাস্ট রুল নিয়ে আলোচনা করব। তো লাস্ট রুলটা হচ্ছে যৌগমূলকের জারণ মান এর নিজ নিজ চার্জ সংখ্যার সমান। তো আমি হচ্ছে বোর্ডে কিছু রেডিক্যাল লিখে দিয়েছি এবং তার সাথে হচ্ছে তাদের নাম এবং হচ্ছে জারণ সংখ্যা। তো যেমন দেখো এখানে যদি থাকে x মাইনাস, তো x বলতে আমি বোঝাচ্ছি হ্যালোজেনকে, এখানে হতে পারে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অথবা আয়োডিন। তো হ্যালোজেনের ক্ষেত্রে জারণ মান কত হবে? -1। কেন? কারণ এই রেডিক্যালের চার্জ কত? -1, এই জন্য জারণ সংখ্যা কত হবে? -1। তো প্রত্যেকটার জন্য সেম। যেমন দেখো O2 মাইনাস এর জন্য জারণ মান কত হবে? -2। P3 মাইনাস এর জন্য কত হবে? -3। তো এইভাবে। যেমন ইম্পর্টেন্ট একটা হচ্ছে সায়ানাইড, তো সায়ানাইডের জারণ মান কত হবে? -1। এদিকে একটু দেখো অক্সালেট আয়ন, অক্সালেট আয়নের জারণ মান কত হবে? -2। এটার নাম কি? টেট্রাথায়োনেট। তো টেট্রাথায়োনেটের জন্য জারণ মান কত? -2। আচ্ছা এবার একটু এটা একটু খেয়াল করো, NO+। তো এতক্ষণ যতগুলো যে আলোচনা করছিলাম একটার মধ্যে কিন্তু পজিটিভ জারণ সংখ্যা পাও নাই। যেমন দেখো যতগুলো রেডিক্যাল নিয়ে আলোচনা করতেছো -1, -2, -3, এখানে কত? -1, -1, -2। বাট এই ক্ষেত্রে জারণ মান কত? +1। দ্যাট মিন্স নাইট্রোসিলিয়াম আয়নে জারণ মান কত হবে? +1। তো এটা ছাড়া আরো একটা মনে রাখতে পারো, যদি থাকে অ্যামোনিয়াম আয়ন NH4+, তো এইখানে জারণ মান কত হবে? +1। তো এই দুটো পজিটিভ মান একটু মনে রাখবা, একটা হচ্ছে নাইট্রোসিলিয়াম আয়নে কত? +1, আর এই হচ্ছে কত? অ্যামোনিয়াম আয়নে কত হবে? +1। আর এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুটো একটু খেয়াল করো তো। N3- আর এখানে কি বলতেছি? N3-। তো কোথায় 3 আশা করে বুঝতেছো যে নিচে যদি 3 থাকে আর পাওয়ার কত আছে এখানে? -1, ওটাকে আমি বলবো অ্যাজাইড। কি বলবো? অ্যাজাইড। তো অ্যাজাইডের ক্ষেত্রে জারণ মান কত? -1। কেন? কারণ এখানে চার্জ সংখ্যা কত? -1। আচ্ছা N3-, আর N3- মানে হচ্ছে পাওয়ার যদি 3- হয় তবে এটাকে আমি বলবো কি? নাইট্রেট। আর নাইট্রেটের জারণ মান কত হবে? -3। তো তোমরা এগুলো নিয়ে একটু ঝামেলা করবে না, যেমন N3- বলতেছে নাকি N3- বলতেছে, ওটা একটু প্রশ্নে খেয়াল করবা, তারপর আনসার করবা। ওকে, তো আমাদের রুলস হচ্ছে এতগুলোই থাকবে। তো আমরা টোটাল হচ্ছে 9টা রুলস পড়লাম। তো বাসায় একটু ভালো করে দেখবা, কারণ রুলস গুলো যত ভালো করে দেখবা তত হচ্ছে তোমার সামনে আসা যে প্রবলেম, দ্যাট মিন্স আমরা জারণ সংখ্যা যে নির্ণয় করবো ওগুলো তোমার জন্য অনেক ইজি হবে। তো এক কাজ করো, কপি করো, নেক্সট ক্লাস দেখা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় নিয়ে।